মিসির আলী বাংলাদেশের প্রখ্যাত উপন্যাসিক হুমায়ুন আহমেদের সৃষ্ট একটি জনপ্রিয় রহস্যময় চরিত্র। মিসির আলী কাহিনীগুলো রহস্যমণ্ডিত। মিসির আলীর কাহিনী ঠিক গোয়েন্দা কাহিনী নয়, কিংবা ক্রাইম ফিকশন বা থ্রিলারের মতো খুনি পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া নয়, বরং মনস্তাত্ত্বিক বিজ্ঞান নির্ভর প্রচণ্ড যুক্তি নির্ভর কাহিনীর সংমিশ্রণ। বরং অনেক ক্ষেত্রে একে রহস্য গল্প বলা চলে। চারিত্রিক দিক দিয়ে মিসির আলীর চরিত্রটি হুমায়ুন আহমেদের আরেক অনবদ্য সৃষ্টি হিমু চরিত্রের পুরোপুরি অপোজিট। তরুণ হিমু চলে এন্টি লজিক নিয়ে, অপরপক্ষে বয়োজ্যেষ্ঠ মিসির আলী চলেন বিশুদ্ধ লজিক নিয়ে। এই যুক্তি মিসির আলীকে রহস্যময় জগতের জট ছাড়াতে সাহায্য করে। সেসব কাহিনীর প্রতিফলন ঘটেছে মিসির আলী সম্পর্কিত প্রতিটি উপন্যাসে। তাই আজকে আমরা চলে এলাম মিসির আলীর গল্প নিয়ে। আজকে আপনারা শুনতে যাচ্ছেন মিসির আলী সিরিজের প্রথম বই, বইটির নাম দেবী। সাথে আছি আমি সাবিত। সবাইকে আমাদের অডিও বুক চ্যানেলে স্বাগতম। মাঝরাতের দিকে রানুর ঘুম ভেঙে গেল। তার মনে হলো ছাদে কে যেন হাঁটছে। সাধারণ মানুষের হাঁটা নয়, পা টেনে টেনে হাঁটা। সে ভয়ার্ত গলায় ডাকল, এই এই। আনিসের ঘুম ভাঙল না। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, অল্প অল্প বাতাস। বাতাসে জাম গাছের পাতা অদ্ভুত এক রকমের শব্দ করছে। রানু আবার ডাকল, এই একটু ওঠো না। এই, কি হয়েছে? কে যেন ছাদে হাঁটছে। কি যে বলো, কে আবার ছাদে হাঁটবে? ঘুমাও তো। প্লিজ একটু উঠে বসো, আমার বড় ভয় লাগছে। আনিস উঠল। প্রবল বর্ষণ শুরু হলো। এ সময় ঝমঝম করে বৃষ্টি, জানালার পর্দা বাতাসে পতপত করে উঠতে লাগলো। রানু হঠাৎ দেখল জানালার শিক ধরে খালি গায়ে একটি রোগা মতো মানুষ দাঁড়িয়ে আছে। মানুষটির দুই হাতে অসম্ভব লম্বা। রানু ফিসফিস করে বলল, ওখানে কে? কোথায় কে? ওই যে জানালাই। আহ, কি যে ঝামেলা করো, নারকেল গাছে ছায়া পড়েছে। একটু বাতিটা জ্বালাও না। রানু, তুমি ঘুমাও তো। আনিস শোবার উপক্রম করতেই ছাদে বেশ কয়েকবার থপথপ শব্দ হলো, যেন কেউ একজন ছাদে লাফাচ্ছে। রানু চমকে উঠে বলল, কিসের শব্দ হচ্ছে? বানর। এই জায়গায় বানর আছে। কালই তো দেখলে ছাদে লাফালাফি করছিল। আমার বড় ভয় করছে, একটু উঠে গিয়ে বাতিটা জ্বালাও না, পায়ে পড়ি তোমার। আনিস বাতি জ্বালালো। ঘুরতে বাজে 1:30। ছাদে আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। তবু রানুর ভয় কমল না। সে কেঁপে কেঁপে উঠতে লাগলো। আনিস বিরক্ত স্বরে বলল, এরকম করছো কেন? কেন জানি অন্যরকম লাগছে আমার। একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? দেখলাম আমি যেন। কথার মাঝখানে হঠাৎ রানু থেমে গেল। কে যেন হাসছে, ভারী গলায় হাসছে। রানু কাবা স্বরে বলল, হাসির শব্দ শুনতে পাচ্ছ? কে যেন হাসছে। কে আবার হাসবে? বানরের শব্দ, কিংবা কেউ হয়তো জেগে উঠেছে দোতলায়। আনিস লক্ষ্য করলো রানু খুব ঘামছে। চোখ মুখ রক্তশূন্য। বালিশের নিচ থেকে সিগারেটের প্যাকেট বের করলো। দেশলাই জ্বালাতে জ্বালাতে বলল, কি স্বপ্ন দেখছিলে? দিনের বেলা বলবো। কি যে সব কুসংস্কার তোমাদের! এখনো ভয় লাগছে? হ্যাঁ। ভয়টা কিসের? চোর ডাকাতের না ভূতের? বুঝতে পারছি না। ঠিক আছে, বাতি জ্বালানোই থাক। বাতি জ্বালিয়ে ঘুমাবো আজকে। এখন বলো দেখি, কি স্বপ্ন দেখলে? দিনের বেলা বলবো। আহ, বলো না, বললেই ভয় কেটে যাবে। রানু আনিসের বাঁ হাত শক্ত করে চেপে ধরল। থেমে থেমে বলল, দেখলাম একটা ঘরে আমি শুয়ে আছি, একটা বেটে লোক এসে ঢুকলো। তারপর দেখলাম সে আমার শাড়ি টেনে খুলে ফেলার চেষ্টা করছে। আনিস শব্দ করে হাসল। রানু বলল, হাসছো কেন? হাসবো না? এটা কি একটা ভয় পাওয়ার স্বপ্ন? তুমি তো সবটা শোনোইনি। সবটা শুনতে হবে না, পরে কি হবে তা আমার জানা। তুমি যা দেখেছ তা হচ্ছে একটি সেক্সুয়াল ফ্যান্টাসি। যুবক যুবতীরা এরকম স্বপ্ন প্রায়ই দেখে। আমি দেখি না। তুমিও দেখো, মনে থাকে না তোমার?
আমি স্বপ্ন খুব কমই দেখি, যা দেখি তা সবসময় সত্যিই হয়। তোমাকে তো আগেও বলেছি অনেকবার। আনিস চুপ করে রইল। রানু এই কথা প্রায়ই বলে। বিয়ের রাতে প্রথমবার বলেছিল, আনিস সেবারও হেসেছে। রানু অবাক হয়ে বলেছে, আপনি আমার কথা বিশ্বাস করলেন না, না? না। আমি আপনার গা ছুঁয়ে বলছি, বিশ্বাস করুন আমার কথা। রানু এমনভাবে বলল যেন আনিসের বিশ্বাসের উপর অনেক কিছু নির্ভর করছে। আনিস শেষ পর্যন্ত হাসি মুখে বলল, ঠিক আছে, বিশ্বাস করলাম। এখন দয়া করে আপনি আপনি করবে না। রানু ফিসফিস করে বলল, আপনার সঙ্গে যে আমার বিয়ে হবে সেটাও আমি জানতাম। এটাও স্বপ্নে দেখেছিলে? দেখলাম একটি লোক খালি গায়ে দাঁড়িয়ে আছে, তার পেটের কাছে একটা মস্ত বড় কাঁটা দাগ। লোকটিকে দেখেই মনে হলো এর সঙ্গে আমার বিয়ে হবে। আমি তাকে বললাম, কেটেছে কিভাবে? আপনি বললেন, সাইকেল থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম। আনিস সে রাতে দীর্ঘক্ষণ কোনো কথা বলতে পারেনি। তার পেটে কাটা দাগ সত্যি সত্যিই আছে, এই মেয়েটির সেটি জানার কথা নয়। তবে সাইকেল থেকে পড়ে গিয়ে কাটেনি, জাম গাছ থেকে পিছলে পড়ে কেটেছে। ব্যাপারটা কাকতালীয় বলাই বাহুল্য। মাঝে মাঝে এমন দু একটা জিনিস খুব মিলে যায়, তবুও কোথায় যেন একটা ক্ষীণ অস্বস্তি থাকে। বাইরে খুব বৃষ্টি বাড়ছে, ঝড়টর হবে বোধহয়। শো শো আওয়াজ হচ্ছে জানলায়। একটি কাঁচ ভাঙা, প্রচুর পানি আসছে ভাঙা জানলা দিয়ে। শীত শীত করছে। রানু, চলো ঘুমিয়ে পড়ি। সিগারেট শেষ হয়েছে? হ্যাঁ। বিছানায় ওঠা মাত্র প্রবল শব্দে বিদ্যুৎ চমকালো। বাতি চলে গেল সঙ্গে সঙ্গে। শুধু এই অঞ্চল নয়, সমস্ত ঢাকায় বোধ করি অন্ধকার হয়ে গেল। আনিস বলল, ভয় লাগছে রানু? হ্যাঁ। আচ্ছা, হাসির গল্প টল্প করো, এতে ভয় কমে যায়। বলো একটা গল্প। তুমি বলো। আনিস দীর্ঘ সময় নিয়ে একজন পাদ্রী ও তিনটি ইহুদি ও তিনটি মেয়ের গল্প বলল। গল্পের এক পর্যায়ে শ্রোতাকে জিজ্ঞেস করতে হয়, পাদ্রী তখন কি বলল। এর উত্তরটি হচ্ছে 5 লাইন, কিন্তু কিছু জিজ্ঞেস করলো না রানু। সে কি শুনছে না? আনিস ডাকল, এই রানু, এই। রানু কথা বলল না। বাতাসের ঝাপটায় সশব্দে জানলার একটি পাল্লা খুলে গেল। আনিস বন্ধ করবার জন্য উঠে দাঁড়াতেই রানু তাকে জড়িয়ে ধরে কাপা গলায় বলল, তুমি যেও না, খবরদার যেও না। কি আশ্চর্য, কেন? একটা কিছু আছে জানলার ওপাশে দাঁড়িয়ে। কি যে বলো। প্লিজ প্লিজ। রানু কেঁদে ফেলল। ফুফাতে ফুফাতে বলল, তুমি গন্ধ পাচ্ছ না? কিসের গন্ধ? কর্পূরের গন্ধের মতো গন্ধ। এটা কি মনের ভুল? সূক্ষ্ম একটা গন্ধ যেন পাওয়া যাচ্ছে ঘরে। ঝনঝন করে আরেকটা কাঁচ ভাঙল। রানু বলল, ওই জিনিসটা আসছে, শুনতে পাচ্ছ না? বৃষ্টির শব্দ ছাড়া আনিস কিছু শুনতে পেল না। তুমি বসো তো, আমি হারিকেন চালাচ্ছি। না, তুমি আমাকে ধরে বসে থাকো। আনিস অস্বস্তির সঙ্গে বলল, তুমি ওই জানালাটার দিকে আর তাকিও না তো। আনিস লক্ষ্য করল রানু থরথর করে কাঁপছে। ওর গায়ের উত্তাপও বাড়ছে। রানুকে সাহস দেবার জন্য সে বলল, কোনো দোয়া টোয়া পড়লে লাভ হবে? আয়াতুল কুরসি জানি। আয়াতুল কুরসি পড়বো? রানু জবাব দিল না। তার চোখ বড় বড় হয়ে উঠেছে। মুখ দিয়ে ফেনা ভাঙছে নাকি? শ্বাস ফেলছে টেনে টেনে। এই রানু, এই। কোনো সাড়া নেই। আনিস হারিকেন জ্বালালো। রান্নাঘর থেকে খুটখুট শব্দ আসছে। ইঁদুর, এতে কোনো সন্দেহ নেই, তবু কেন জানি ভালো লাগছে না। আনিস বারান্দায় এসে ডাকল, রহমান সাহেব, ও রহমান সাহেব। রহমান সাহেব বোধহয় জেগেই ছিলেন।
সঙ্গে সঙ্গে বেরোলেন। কি ব্যাপার? আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে। কি হয়েছে? বুঝতে পারছে না। হাসপাতালে নিতে হবে নাকি? বুঝতে পারছে না। আপনি যান, আমি আসছি, এক্ষুনি আসছি। আনিস ঘরে গেল। মনের ফুল, নিঃসন্দেহে মনের ফুল। আনিসের মনে হলো সে ঘরের ভিতরে গিয়ে দাঁড়ানো মাত্র কেউ একজন যেন দরজার আড়ালে সরে পড়ল। রোগা লম্বা একটি মানুষ। আনিস ডাকল, রানু। রানু তৎক্ষণাৎ সাড়া দিল। কি? ইলেকট্রিসিটি চলে এলো তখনই। তার কিছুক্ষণের মধ্যে রহমান সাহেব এসে উপস্থিত হলেন। উদ্বিগ্ন স্বরে বললেন, এখন কি অবস্থা? রানু অবাক হয়ে বলল, কিসের অবস্থা? কি হয়েছে? রহমান সাহেব অবাক হয়ে তাকালেন। আনিস বলল, তোমার শরীর খারাপ করেছিল, তাই ওকে ডেকেছিলাম। এখন কেমন লাগছে? ভালো। রানু উঠে বসল। রহমান সাহেবের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, এখন আমি ভালো আছি। রহমান সাহেব তবুও মিনিট 10 বসলেন। আনিস বলল, আপনি কি ছাদে দাপাদাপি শুনেছেন? সে তো রোজই শুনি, বাদরের উৎপাত। আমিও তাই ভাবছিলাম। খুব জ্বালাতন করে, দিনে দুপুরে ঘর থেকে খাবার দাবার নিয়ে যায়। তাই নাকি? জি, নতুন এসেছেন তো, কয়েকদিন যাক, টের পাবেন। বাড়িওয়ালাকে বলেছিলাম গ্রিল দিতে, তা দিবে না। আপনার সঙ্গে দেখা হলে আপনিও বলবেন, সবাই মিলে চেপে ধরতে হবে। জি, আমি বলবো। আপনি কি চা খাবেন এক কাপ? আরে না না, এই রাত 2:30-এর সময় চা খাবো নাকি? কি যে বলেন। উঠি ভাই, কোনো অসুবিধা দেখলে ডাকবেন। ভদ্রলোক উঠে পড়লেন। রানু চাপা স্বরে বলল, এই রাত দুপুরে ভদ্রলোককে ডেকে আনলে কেন? কি মনে করলেন উনি? তুমি যা শুরু করেছিলে, ভয় পেয়ে ভদ্রলোককে ডাকলাম। কি করেছিলাম আমি? অনেক কাণ্ড করেছ। এখন তুমি কেমন সেটা বলো। ভালো। কিরকম ভালো? বেশ ভালো। ভয় লাগছে না আর? না। রানু বিছানা থেকে নেমে পড়ল। সে বেশ সহজ ও স্বাভাবিক। ভয়ের কোনো চিহ্ন নেই চোখে মুখে। শাড়ি কোমরে জড়িয়ে ঘরের পানি সরাবার ব্যবস্থা করছে। সকালে যা করবার করবে। এখন এসব রাখো তো। ইস, কি অবস্থা হয়েছে দেখো না। হোক, এসো তো এদিকে। রানু হাসি হাসি মুখে এগিয়ে এলো। এখন আর তোমার ভয় লাগছে না? না। জানালার পাশে কে যেন দাঁড়িয়েছিল বলেছিলে? এখন কেউ নেই, আর থাকলেও কিছু যায় আসে না। আনিস দ্বিতীয় সিগারেট ধরালো, হালকা গলায় বলল, এক কাপ চা করতে পারবে? চা? এত রাতে? এখন আর ঘুম হবে না, করো দেখি এক কাপ। রানু চা বানাতে গেল। কিছুক্ষণের মধ্যেই পানি ফোটার শব্দ হলো। বাইরে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে। রানু একা একা রান্না করে। কে বলবে এই মেয়েটি অল্প কিছুক্ষণ আগে ভয়ে অস্থির হয়ে গিয়েছিল। ছাদে আবারও ঝুপঝুপ শব্দ হচ্ছে। এই বৃষ্টির মধ্যে বানর এসেছে নাকি? আনিস উঠে গিয়ে রান্নাঘরে উকি দিল। হালকা গলায় বলল, ছাদে বড় ধূপধাপ শব্দ হচ্ছে। রানু জবাব দিল না। আনিস বলল, এই বাড়িটা ছেড়ে দেব। সস্তায় এরকম বাড়ি আর পাবে না। দেখি পাই কিনা। চায়ে চিনি হয়েছে তোমার? হয়েছে, তুমি নিলে না। না, এই রাত দুপুরে চা খেলে আমার আবার ঘুম হবে না। রানু হাই তুলল। আনিস বলল, এখন বলো তো তোমার স্বপ্ন বৃত্তান্ত। কোন স্বপ্নের কথা? ওই যে স্বপ্ন দেখলে একটা বেটে লোক। কখন আবার এই স্বপ্ন দেখলাম? কি যে তুমি বলো। আনিস আর কিছু বলল না। চা শেষ করে ঘুমোতে গেল। শীত শীত করছিল। রানু পা গুটিয়ে বাচ্চা মেয়ের মতো শুয়েছে।
এক হাত দিয়ে জড়িয়ে রেখেছে আনিসকে। তার ভারী নিঃশ্বাস পড়ছে, ঘুমিয়ে পড়েছে বোধহয়। জানালায় নারকেল গাছের ছায়া পড়েছে, মানুষের মতোই লাগছে ছায়াটাকে। বাতাসে গাছের পাতা নড়ছে, মনে হচ্ছে মানুষটি হাত নাড়াচ্ছে। ঘরের ভেতর মিষ্টি একটা গন্ধ, মিষ্টি কিন্তু অচেনা। আনিস রানুকে কাছে টেনে আনলো। রানুর মুখে আলো এসে পড়েছে, কি যে মায়াবতী লাগছে। আনিস ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। ওদের বিয়ে হয়েছে মাত্র 6 মাস। আনিস এখনো অভ্যস্ত হয়ে ওঠেনি। প্রতি রাতেই রানুর মুখ তার কাছে অচেনা লাগে। অপরূপ রূপবতী একটি বালিকার মুখ, যাকে কখনো পুরোপুরি চেনা যায় না। আনিস ডাকল, রানু, রানু। কোনো জবাব পাওয়া গেল না। গাঢ় ঘুমে আচ্ছন্ন রানু। আনিসের ঘুম এলো না। শুয়ে শুয়ে ঠিক করে ফেললো রানুকে ভালো একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে। অফিসের কমলেন্দু বাবু এক ভদ্রলোকের কথা প্রায় বলেন, খুব নাকি গুণী লোক, মিসির সাহেব। দেখালে হয় একবার মিসির সাহেবকে। রানু ঘুমের ঘরে খিলখিল করে হেসে উঠল। অপ্রকৃতিস্থ মানুষের হাসি শুনলে ভালো লাগে না, গা ছমছম করে।